হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন মোহনা দেব রায়ের ভাবানুবাদে ইনএসপিডের কাহিনী দ্য হাউস অফ সাইলেন্স অবলম্বনে নৈশব্দের বাড়ি। স্যার 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 শুনতে পাচ্ছেন স্যার? বহু দূর থেকে যেন ভেসে আসে ডাকটা। মৃত্যুশয্যায় শায়িত মানুষটার ঘোলাটে চোখ দুটো খুলে যায়। স্যার শুনতে পাচ্ছেন আমার কথা? স্যার আমি স্যার ফ্রেডরিক। আপনি আপনি আমায় কি যেন একটা বলবেন বলেছিলেন? ও ফ্রেডরিক, ফ্রেডরিক শোনো, অনেক ধন সম্পত্তি, অনেক অমূল্য সব জিনিসের সন্ধান দেব তোমায়। স্যার মন দিয়ে শোনো, বাড়িটার নাম নিঝুম বাড়ি। আমি অনেকদিন ওখানে কাজ করেছিলাম। তারপর একদিন খুঁজে পেলাম সেই গোপন কুঠুরি, কিন্তু কিছু করার আগে পক্ষাঘাতে পঙ্গু হয়ে গেলাম। কাজটা গেল। লোকে বলে ওই বাড়ি অভিশপ্ত, আর কেউ থাকে না। শেষ যারা থাকতো কোথায় গেছে কেউ জানে না। কোনো জিনিস ওই বাড়ির ভিতর থেকে কেউ বের করে আনতে পারে না। তবু তোমাকে আমি বলে যাব, তুমি হয়তো পারবে। বলুন স্যার। যখন ঢুকবে দেখবে সব ফাঁকা, কেউ কোথাও নেই। প্রথমে বিশ্বাসী হতে চাইবে না এই বাড়িতে কিছু থাকতে পারে বলে। তারপর একটা দরজা খুঁজবে, গ্রিফিনের ছবিওয়ালা একটা দরজা। তার চারপাশে দেখবে অনেকগুলো গোলাপ খোদাই করা। 7 নম্বর গোলাপটা। কথা শেষ করতে পারে না লোকটা, কাঁদতে শুরু করে বিভৎসভাবে। তার সেবা করতে ব্যস্ত হয়ে পড়ে ফ্রেডরিক, কিন্তু কথাগুলো মাথা থেকে বেরোয় না তার। উঁচু পাঁচিলটার নিচে দাঁড়িয়ে আশেপাশে তাকায় ফ্রেডরিক। যতদূর চোখ যায় সবুজ পাহাড়ের কোল ঘেঁষে সাপের মতো এঁকে বেঁকে নদীর দিকে চলে গেছে ফ্যাকাশে রঙের রাস্তাটা। কিছু দূর গিয়েই সেটা ঢুকেছে জলাভূমির মধ্যে। সেই হাঁটু জল ভেঙেও এগিয়েছে আরো অনেকটা। সমস্ত দৃষ্টিসীমার মধ্যে একটা মাছের নড়াচড়াও চোখে পড়ে না। দিনের এই সময়ে কেউ নেই এই পথে। উপত্যকাটা ভালো করে দেখল ফ্রেডরিক। সূর্যাস্তের লাল আবির ছড়িয়ে পড়েছে সমস্ত আকাশে। দূরে অলিভ গাছের ঝোপে অন্ধকার নামছে চুপি সারে। তবু ঝোপের মধ্যে সামান্য থেকে সামান্যতম আন্দোলনও ফ্রেডরিকের অভিজ্ঞ চোখ এড়াবে না, সে জানে। কিন্তু কিছু নড়ছে না সেখানে। সে একা, সম্পূর্ণ একা। পাঁচিলটার গাঁথনিতে একটা মস্ত ফাটল ধরেছে। কয়েকটা ইট খসে পড়েছে, তবে একটা গাছের ডাল দিয়ে সুচারুভাবে ঢাকা পড়ে গেছে সেই ফাঁকটুকু। অন্তত আনমনা পথচারীর চোখে পড়বে না। কিন্তু ফ্রেডরিক আর যাই হোক আনমনা পথচারী নয়। সে অনেকক্ষণ ধরে খুব ভালো করে লক্ষ্য করে ফাঁকটা। মাটি থেকে বেশ খানিকটা উঁচুতে সেটা। হঠাৎই দুপা পিছিয়ে এসে চকিতে একটা লাফ দিয়ে ফাটলটা ধরে ফেলে সে। তারপর হাতের ভরসায় টেনে তোলে শরীরটাকে এবং সেই ফাঁক কোলে লাফিয়ে পড়ে উল্টো দিকে।
প্যান্টে হাত ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ায়। দেওয়ালের খড়খড়ে ইঁটে লাগার দরুন একটু ছড়ে গেছে, রক্ত বেরোচ্ছে। সেটা জামায় মুছে নেয় সে। মুখ তুলতেই অস্তগামী সূর্যের আভা প্রায় অন্ধ করে দেয় তাকে। পাঁচিলের ভেতরটা প্রায় জঙ্গল বলা যায়। বিরাট গাছ, তাদের ডালপালা আর লম্বা লম্বা ঘাসের এক ঘন জমায়। সেসব সরিয়ে সাবধানে এগোয় ফ্রেডরিক। দাঁড়িয়ে পড়ে মাঝে মধ্যেই, উৎকর্ণ হয়ে শোনে কি যেন। সন্তর্পণে লক্ষ্য করে চারপাশ, তারপর আবার এগোয়। হঠাৎই ঘাসের মধ্যে একটা দ্রুত খচমচ শব্দ শোনা যায়। থমকে দাঁড়িয়ে পড়ে ফ্রেডরিক। না, নেহাতি একটা খরগোশ। আপদ কোথাকার। মনে মনে একটা গালাগাল দিয়ে আবার চলতে শুরু করে সে। একটু পরেই পাতার ফাঁক দিয়ে চোখে পড়ে একটা খোলা জায়গা। পশ্চিম দিক থেকে সোনা গলা আলো এসে পড়েছে নরম ঘাসের ওপর। নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকে ফ্রেডরিক। কোথাও এক ফোঁটাও বাতাস নেই, শুধু পাখির এক টানা কিচমিচ শব্দ। আরেকটু এগোতেই চোখে পড়ে বাড়িটা। পাঁচিলের গায়ে বিরাট বড় একটা মরচে পড়া লোহার ফটক, তার ঠিক সোজাসুজি বাগানের মাঝামাঝি জায়গায়। ফটকের দুপাশে থামের মাথায় বসানো দুটো প্রকাণ্ড গরুড় জাতীয় প্রাণীর মূর্তি। গ্রিক পুরাণে এই প্রাণীটার নাম গ্রিফিন। মূর্তি দুটো দেখে বোঝা যায় কোনো প্রাচীনকালে এটা জমিদার বাড়ি ছিল। বাড়িটা নজরে আসতেই ছায়ায় সরে যায় ফ্রেডরিক। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে স্থির হয়ে। তার হৃদস্পন্দন বেড়ে উঠেছে অনেকটা। তবে বাড়িটার আগে আরেকটা ছোট্ট জিনিস চোখে পড়ে। একটা এক কামরার কাঠের কুটির, আউট হাউস জাতীয়। গায়ে পুরনো পরিত্যক্ত হয়ে যাওয়ায় যাবতীয় চিহ্ন লেগে আছে নাছোড় প্রেমিকের মতো। ভাঙা ভাঙা দরজা জানলা, চারিদিকে ঝোপের অসংযত বৃদ্ধি। ঘরের ভেতর উড়ে আসা খড়কুটো, ছেঁড়া কার্পেট, খসে পড়া কড়িকাঠ আর অদ্ভুত ধুলো পড়া অবসাদগ্রস্ত নৈশব্দ। এইসব দেখতে দেখতে ধীর পায়ে সন্তর্পণে ঘরটার ভেতরে ঢুকে ফ্রেডরিক। শেষ কেয়ারটেকার মারা যাবার পর সত্যিই তাহলে এখানে কেউ থাকেনি। আপন মনেই বলে ওঠে সে। তারপর দ্রুত বেরিয়ে আসে সেখান থেকে। এই ঘরের মধ্যে তার চাওয়ার কিংবা পাওয়ার মতো কিছুই নেই, শুধু ভারী ঝুলের মতো ছড়িয়ে থাকা মৃত্যুর স্মৃতি ছাড়া। ঝোপঝাড় ঠেলে মূল বাড়ির দিকে এগোতে থাকে ফ্রেডরিক। তার চিমনিগুলো এখনো মাথা তুলে দাঁড়িয়ে আছে কোনো রাজকীয় স্পর্ধায়। সূর্যাস্তের পটভূমিতে তাদের কালচে অবয়ব দেখে মনে হচ্ছে মূর্তিমান বিস্ময়। পূর্ব দিকে উদীয়মান চাঁদের আলোয় একটু একটু করে রূপলি রং ধরছে তাদের গায়ে। বাড়িটার দরজা জানলা সব বন্ধ। ওপরে মাথা তুলে নজরে পড়ে একটা প্রকাণ্ড চেস্টনাট গাছের ডাল ছুঁয়ে ফেলেছে একটা বন্ধ জানলার কাঁচ। গাছটার দিকে এগিয়ে যায় ফ্রেডরিক। বড় করে একটা নিঃশ্বাস নেয়, তারপর গাছ বেয়ে উঠতে শুরু করে তরতর করে। কিছুক্ষণ পরেই অদ্ভুত নমনীয় দক্ষতায় সেই বিশেষ ডাল ধরে ঝুলতে দেখা যায় তাকে। একবার দুবার, তারপরেই তার পা স্পর্শ করে ফেলে জানলার প্রান্ত। কোনো রকমে একটুখানি জায়গায় পা দিয়ে জানলার সঙ্গে সেঁটে দাঁড়ায় সে। তারপর হাঁটুর আঘাতে ভেঙে ফেলে একটা কাঁচ। হাত গলিয়ে ভেতর দিয়ে ছিটকিনিটা খুলে জানলা দিয়ে ঘরের ভেতর লাফিয়ে পড়ে সে। বাইরে অন্ধকার ঘন হচ্ছে প্রতি মুহূর্তে। একটা বিশেষ ধরনের লণ্ঠন বের করে জ্বালায় ফ্রেডরিক। সেটা চোখের সামনে তুলে ধরে এগোতে থাকে আস্তে আস্তে। এটা একটা করিডোর। জানলার ফাঁক দিয়ে মেঝেতে এসে পড়েছে চাঁদের মরা আলো। পা টিপে টিপে এগোচ্ছে সে। সমস্ত করিডোর জুড়ে শুধু নিজের পায়ের প্রতিধ্বনি ছাড়া আর কিচ্ছু শোনা যায় না। মৃত্যুশয্যায় বুড়োটার বলা কথাগুলো মনে পড়ে যেতে থাকে তার। সত্যি সে যেরকম বর্ণনা করেছিল বাড়িটা একদম সেই রকম।
নিরালা নিঝুম, যেন জীবনের শেষ চিহ্নটুকুও সযত্নে মুছে দিয়েছে কেউ। এতক্ষণে একটা সিঁড়ির মুখে এসে দাঁড়িয়েছিল সে। সেটা বেয়ে নেমে আসতে আসতে আপন মনেই বিড়বিড় করছিল ফ্রেডরিক। ঠিক, একদম ঠিক বলেছিল লোকটা। এই বাড়িটার বাতাসে কান পাতলেই মৃত্যুর দীর্ঘশ্বাস শোনা যায়। কেমন অদ্ভুত চুপচাপ, যেন অন্য কোনো জগতের নৈশব্দ। কিভাবে থাকতো এখানে লোকজন দিনের পর দিন, কে জানে। এইসব বলতে বলতে একবার জিভ দিয়ে ঠোঁট চেটে নেয় সে। কিছুক্ষণ পর সেই পাথুরে অলিগলিতে ঘুরতে ঘুরতে তাকে আবার বলতে শোনা যায়, গ্রিফিনের ছবিওয়ালা দরজা, 7 নম্বর গোলাপ। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে দেখা মেলে তার। পেল্লায় একসার পাথরের সিঁড়ির নিচে একটা পোকায় খাওয়া পর্দার আড়ালে। গ্রিফিনের মুখটা আবছা হয়ে এসেছে। গোলাপগুলো অবশ্য এখনো চেনা যায় স্পষ্ট। একটা একটা করে প্রত্যেকটা গোলাপের ওপর আঙুল রাখে ফ্রেডরিক। ঠিক সপ্তম ফুলটা এসে মনে হয় ফুলের অনেক গভীরে কিছু একটা সরে যায়। আরো জোরে চাপ দেয় সে, আর সঙ্গে সঙ্গে মৃদু আওয়াজ করে খুলে যায় দরজাটা। লণ্ঠনটা তুলে ধরে আস্তে আস্তে ভেতরে ঢোকে ফ্রেডরিক। পেছন ফিরে দেখে নেয় কেউ অনুসরণ করছে কিনা। দরজাটা নিজেই বন্ধ হয়ে যায় সশব্দে। ভেতরে ঢুকে সেই লণ্ঠনের কম্পমান আলোতেও চোখ ধাঁধিয়ে যায় ফ্রেডরিকের। 7 রাজার ধন মানে কি একেই বলে? কি নেই সেখানে? পৃথিবীর যত রকমের সুন্দর জিনিস হয় সব কিছুর একত্র সমাবেশ। যেন স্বপ্ন দেখছে সে। আমার হবে, এই সব কিছু আমার হবে, শুধু আমার, এই সব কিছু আমার হবে, শুধু আমার। আপন মনে উন্মাদের মতো বিড়বিড় করতে করতে চারপাশটা ঘুরে দেখতে থাকে সে। তার লণ্ঠনের আলো যা কিছুর ওপরে গিয়ে পড়ছে যেন হেসে উঠছে সেগুলো। এত শতাব্দীর ধুলো লাগার পরেও তাদের চেহারা আশ্চর্য অমলিন। দেওয়াল থেকে ঝুলতে থাকা সুন্দর সুন্দর কারুকার্য করা মখমলের পর্দা, তাদের ওপর সোনার সুতোর নকশা, মেহাগানি কাঠের ঝকঝকে পালিশ করা টেবিল, চেয়ার, আসবাবপত্র, অনেকগুলো বড় বড় খাট, তাতেও সোনার সুতোয় বোনা পর্দা ঝোলানো। কিছু অচেনা পাথর চোখে পড়ল সেই পর্দাগুলোর ওপর। দেওয়ালে ঝোলানো খাঁটির উপর ফ্রেমে বাঁধানো ছবি, প্রকাণ্ড আকৃতির ক্যাবিনেট, তার গায়ে অপূর্ব হাতির দাঁতের নকশা। সেটা খুলতেই বেরিয়ে পড়ল ভেতরে থরে থরে সাজানো বাক্সের মধ্যে বহুমূল্য সব অলংকার, দামি দামি পাথর। মনে একটা অদ্ভুত আনন্দ মেশানো পরিতৃপ্তির ভাব জন্মায় তার। একটু আগে যে নীরবতাটাকে অসহ্য মনে হচ্ছিল তাকে যেন এখন বন্ধু বলে মনে হয়। আবার এটাও মনে হয় সে এখন একা নেই। কত শতাব্দী, কত বিস্তৃত বহুমূল্য জিনিসের সম্ভার এখন তার হাতের মুঠোয়, যেন তাকে ঘিরে রেখেছে তারা। লণ্ঠনটা উঁচু করে ধরে ফ্রেডরিক। এই ঘরে আলো যেন বড় কম। এখানকার জিনিসপত্রের মাহাত্ম্যের সঙ্গে যেন সুবিচার করতে পারছে না এই টিমটিমে আলো। অর্ধেক কোণা এখনো ভরে আছে অন্ধকারে। একটা টেবিলের উপর উঠে দাঁড়ায় ফ্রেডরিক। বাতিগুলো জ্বালিয়ে দেওয়া দরকার। সিলিংয়ের মাঝামাঝি জায়গায় একটা অপূর্ব কারুকার্য খোদিত ঝাড়বাতিতে অনেকগুলো মোমবাতি বসানো রয়েছে। সেখানকার বাতিগুলো একটা একটা করে ধরাতে থাকে সে। সব বাতি জ্বালানো হয়ে গেলে ঘরটা যেন শ্বাসরুদ্ধকর রকমের সুন্দর লাগে। এতক্ষণে বোঝা যায় কত রকম রঙের সমাহার এই ঘরে। চেয়ারের হালকা বেগুনি, বেলজিয়াম কাঁচ থেকে বেরিয়ে আসা সবুজ আভা, রূপোর ধপধপে সাদা দুটি, গয়নার বাক্সর চারধারে করা সোনালি কারুকাজ। টেবিল থেকে নেমে এসে দেওয়ালে বসানো মোমবাতিদানগুলোকেও এক এক করে আলোকিত করে সে। এমনভাবে বসানো হয়েছে জিনিসগুলো
যাতে ঘরের আয়নায় তাদের আলো প্রতিফলিত হয়ে আরো উজ্জ্বল লাগে সমস্ত ঘরটা। হাতের সমস্ত মোমবাতি থেকে মোম গলে গলে আঙুলে পড়তে থাকে তার, কিন্তু সে ভ্রুক্ষেপ করে না। এইভাবে ঘুরতে ঘুরতে হঠাৎ ভীষণ চমকে ওঠে। তার সামনে দাঁড়িয়ে একজন মানুষ, শুকনো দড়ি পাকানো চেহারা, চোখ দুটো জ্বলছে কোনো অস্বাভাবিক দ্যুতিতে। পরক্ষণেই সশব্দে হেসে ওঠে ফ্রেডরিক। বহুদিন হলো নিজের চেহারা আয়নায় দেখার অভ্যাস চলে গিয়েছে তার। আজ হঠাৎ নিজের এরকম নিখুঁত প্রতিবিম্ব দেখে তাই চমক লাগছে এতটা। কিন্তু আস্তে আস্তে মাথাটা খারাপ হয়ে যাচ্ছিল ফ্রেডরিকের। অদ্ভুত লালসা নিয়ে সমস্ত জিনিস স্পর্শ করছিল সে, কোনোটা আবার জড়িয়ে ধরছিল। শতাব্দী প্রাচীন ওয়াইনের বোতল, অপূর্ব রত্নখচিত পানপাত্র, গোলাপি চিনেমাটির সেট, ফিনফিনে কাঁচের তৈরি ফুলদানি, এই সব কিছুকে ছুঁতে ছুঁতে যাচ্ছিল সে। একটা ওয়াইনের বোতল থেকে খানিকটা পানীয় একটা অপূর্ব কারুকাজ করা পানপাত্রে ঢালে সে। তারপর সেটা ঢেলে নেয় গলায়। মিষ্টি আগুনের মতো তার গলা বেয়ে নেমে যায় তরলটা। এই জিনিস আগে কখনো পান করেনি ফ্রেডরিক, আর জীবনে কখনো করার সুযোগ হবে বলে মনেও হয় না তার। এদের দাম অনেক। না, এই ওয়াইনের বোতল থেকে শুরু করে এই ঘরের প্রত্যেকটা আসবাবপত্র এরা অমূল্য। এতদিন ধরে এই লাইনে থেকে সেটুকু অন্তত ভালোই বুঝেছে ফ্রেডরিক। আপন মনে হাসতে শুরু করে সে। এই প্রাচুর্যের মহোৎসবে সে একমাত্র অংশগ্রহণকারী। মহানন্দে কখনো কাউচের উপর বসে পড়ে, আবার কখনো গিয়ে মুখ মুছে দেয় কোনো রাজকীয় বিছানার নরম গদিতে। একটু অবাক লাগে তার। একটা অদ্ভুত গন্ধ আসছে বিছানা বালিশ থেকে, একটা মিষ্টি চুলের তেলের গন্ধ, যেন কিছুক্ষণ আগে অবধিও কোনো সুন্দরী মেয়ের শরীরের স্পর্শ পেয়েছে এই বিছানা। তারপর সে হঠাৎ করে উঠে গেছে বেখেয়ালে। চারদিকটা চেয়ে চেয়ে দেখতে থাকে ফ্রেডরিক। কোনো প্রেমিক কখনো এতটা আকাঙ্ক্ষা নিয়ে তার প্রেমিকার দিকে তাকায়নি। কোনো সাধক স্বয়ং ঈশ্বরকে সামনে দেখেও বোধহয় এতটা উৎফুল্ল হয়নি কখনো। কেমন একটা ঘোর লেগে গেছে তার। তবে আস্তে আস্তে মাথাটা পরিষ্কার হয়ে আসতে থাকে। একটু একটু করে যতটা সম্ভব জিনিসপত্র নিজের ব্যাগে ভরতে থাকে সে। এর জন্য প্রয়োজনীয় যাবতীয় সাজ সরঞ্জাম সবসময় সঙ্গেই থাকে তার। সবকিছু নিয়ে দরজার দিকে সে এগোয়। এইবার একটু ধোঁকা লাগে। পাশাপাশি দুটো দরজা, দুটোই বন্ধ। তাদের চারপাশে লিলি ফুলের কারুকার্য, মাঝখানে একটা গ্রিফিনের ছবিওয়ালা প্যানেল। কোনটা দিয়ে ঢুকেছিল ফ্রেডরিক? এই প্যানেলটার চারপাশেও গোলাপ খোদাই করা। গোলাপগুলো স্পর্শ করতে থাকে সে। আঙুলের চাপ একটু বাড়ায়। তার কেবলই সন্দেহ হতে থাকে কিছুই হবে না, হয়ও না। অবশেষে লিলি ফুলগুলোর উপর হাত বোলাতে বোলাতে খট করে কি যেন একটা সরে যায়। সামান্য ফাঁক হয় একটা দরজার পাল্লা। সেটা দিয়ে বেরিয়ে আসে ফ্রেডরিক। দরজাটা বন্ধ হয়ে যায় পেছনে। এরপরেই সামনে পড়বে পর্দাটা। সেটা সরানোর জন্য হাত তুলতেই শূন্য, কিছুই নেই। এটা সেই দরজা নয় তার মানে। পলকে মাথাটা গুলিয়ে যায় তার। হঠাৎই ঠান্ডা লাগতে শুরু করে ভীষণ। মনে হয় যেন মাটির নিচে কোনো সেলার কিংবা ভল্টের মধ্যে দাঁড়িয়ে আছে সে। কোত্থেকে যেন একটা স্যাঁতস্যাঁতে হাওয়া অসুচি পরশ বুলিয়ে দিয়ে যাচ্ছে গায়ের ওপর। যেন মুহূর্তেই সেই ধনরত্নে ভরা ঘর থেকে কয়েক হাজার মাইল দূরে চলে এসেছে সে। হাতের জিনিসপত্রগুলো হঠাৎই ভারী মনে হচ্ছে ভীষণ। সেই আলো, সেই উষ্ণতা, সবাই যেন বিশ্বাসঘাতকতা করে পালিয়েছে তার সঙ্গে। নীরবতাটা আবার পাথরের মতো চেপে বসেছে বুকে। আলোটা তুলে ধরে চলতে শুরু করে ফ্রেডরিক। প্রতিটা মোড় ঘোরার সময় মনে হয় যেন এক্ষুনি সামনে কেউ আবির্ভূত হবে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে থাকে ক্ষণে ক্ষণে।
এবং অনন্তকাল ধরে ঘুরে ঘুরেও সেই অন্ধ গলি থেকে বেরোনোর রাস্তা পায় না ফ্রেডরিক। এইবার ভয় করতে শুরু করে তার। জীবনে আর একবার সূর্য কিংবা চাঁদটাকে দেখার, আর একবার খোলা বাতাসে নিঃশ্বাস নেওয়ার ইচ্ছেটা শত 7 রাজার ধন মানিকের লোভকে ছাড়িয়ে বেড়ে ওঠে অনেক গুণ। কিন্তু বারবার ঘুরে ফিরে সেই দরজাটার কাছে ফিরে আসে সে। এইবার বুকের মধ্যে হাতুড়ি পড়ার শব্দ শুনতে পায় ফ্রেডরিক। নিজেকে কলে পড়া ইঁদুর মনে হয় তার। আমি একটা নিরেট গর্ধব। প্রচণ্ড হতাশায় আপন মনে বলে ওঠে সে। আর সেই প্রচণ্ড হতাশাতেই সেই করিডোরগুলোর মধ্যে অন্ধের মতো পাক খেতে খেতে পাগলের মতো খুঁজে চলে একটা বেরোনোর রাস্তা, এক ফালি প্রকৃতির আলো। শেষ অবধি একটা থাম পেরিয়ে একটা মোড় ঘোরার সঙ্গে সঙ্গে চোখে পড়ে একসার সিঁড়ি, আর তার মাথায় একটা ছোট্ট দরজা। সেটা বেয়ে ওপরে ওঠে ফ্রেডরিক। আরও কিছু গোলক ধাঁধা। ক্ষণিকের আশা আবার পরিণত হয় ভয় আর হতাশায়। তার মনের ভেতর ছত্রাকের মতো তারা বেড়ে উঠতে থাকে। বুকের ভেতর হাতুড়ি পড়ার শব্দটা তীব্রতর হয়ে ওঠে। অবশেষে এরকম ঘুরতে ঘুরতে যখন তার প্রায় বিকারগ্রস্ত অবস্থা, একটা ক্ষীণ আলোর রেখা চোখে পড়ে ফ্রেডরিকের। একটা খোলা দরজা দিয়ে আসছে সেটা। পাগলের মতো তার কাছে ছুটে যায় ফ্রেডরিক। হ্যাঁ, বেরোনোর রাস্তা। ভোর হতে বোধহয় বেশি বাকি নেই, যদিও আকাশে এখনো ফুটফুট করছে শেষ জ্যোৎস্নার ম্লান আভা। কানে আসছে কয়েকটা রাতচরা পাখির শেষ চিৎকার। ফ্রেডরিক অবশেষে মুক্ত। খোলা বাতাসে বুক ভরে নিঃশ্বাস নেয় সে। এটা বোধহয় বাড়ির পেছন দিক। আগাছার জঙ্গলে ভর্তি। ভালো করে চারপাশে তাকায় ফ্রেডরিক। হ্যাঁ, ওই তো ভাঙা পাঁচিলটা দেখা যাচ্ছে। যেন কতকাল আগে ওটা টপকে এখানে ঢুকেছে সে। ঘাসের ওপর থেকে টুপটুপ করে ঝরে পড়ছে শিশির বিন্দু। আগাছা সরিয়ে বাইরে পা রাখে, আর তখনই পা পড়ে জিনিসটার উপর। একটা সাপের মতো কিছু পায়ের নিচে হিলহিল করে ওঠে। চমকে পিছিয়ে আসে ফ্রেডরিক। একটা বিনুনি, উজ্জ্বল সোনালি রঙের চুলের বিনুনি, ভারী লম্বা। আর ঠিক তারপরই ঘাসের ওপর চোখে পড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা একজন মহিলার সবুজ গাউন। হ্যাঁ, একটা মৃতদেহ। হাত দুটো দেখা যাচ্ছে এখান থেকে, আর দেখা যাচ্ছে খোলা চোখ। মাছি ভনভন করছে তার চারপাশে। প্রচণ্ড আতঙ্কে পিছিয়ে আসে ফ্রেডরিক। আবার সেই অন্ধ গলির মধ্যে ঢুকে পড়ে। তারপর দৌড়াতে শুরু করে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে। সিঁড়ি বেয়ে করিডোর ধরে আবার সেই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে। হাত থেকে ব্যাগ আর লণ্ঠনটা কখন যেন পড়ে গেছে। খালি হাতেই প্রাণপণে দৌড়াচ্ছে সে। তাকে তাড়িয়ে নিয়ে চলেছে বিশুদ্ধ ভয়। কানের ভেতর কেবল বাজছে বুড়োটার কণ্ঠস্বর, যাকে মৃত্যু শয্যায় সেবা যত্ন করেছিল ফ্রেডরিক। ওই বাড়ি অভিশপ্ত, আর কেউ থাকে না। শেষ যারা থাকতো কোথায় গেছে কেউ জানে না। কোনো জিনিস ওই বাড়ির ভিতর থেকে কেউ বের করে আনতে পারে না। তবু তোমাকে আমি বলে যাব, তুমি হয়তো পারবে। সে শুধু প্রাণপণে প্রার্থনা করতে থাকে সে যেন অন্তত বেরিয়ে যেতে পারে এই বাড়ি থেকে। অদ্ভুত, অবিশ্বাস্য ব্যাপার। হাতের লণ্ঠন আর হাজার রকমের যন্ত্রপাতি নিয়ে ঘন্টার পর ঘন্টা খুঁজেও যে দরজা খুঁজে পায়নি ফ্রেডরিক, এই মুহূর্তে অন্ধের মতো দৌড়াতে দৌড়াতে কোনো রকম ভাবনা চিন্তা ছাড়াই সেই দরজার নাগাল পেয়ে যায় সে। পাগলের মতো ছিটকিনি খুলে বেরিয়ে আসে বাইরে। এটা বাড়ির সামনের দিক। একটু আগে সে বাড়ির পেছন দিকে কি দেখে এসেছে, কেন দেখেছে, আদৌ সেখানে কিছু ছিল নাকি সবই তার উৎপীড়িত মস্তিষ্কের বিভ্রম, সেটা নিয়ে আর ভাবতে চায় না ফ্রেডরিক। তার ক্লান্ত লাগছে। একই সঙ্গে অদ্ভুত
স্বাধীন লাগছে নিজেকে, যেন এইমাত্র এক রাশ বদ্ধ অলিগলির চেয়ে অনেক বেশি কিছু জিনিসকে পেছনে ফেলে চলে এসেছে সে। এখন সে অনেক অনেক বেশি মুক্ত। পাঁচিল টপকে বেরিয়ে আসে ফ্রেডরিক। উঁচু পাঁচিলটার নিচে দাঁড়িয়ে আশেপাশে তাকায়। যতদূর চোখ যায় সবুজ পাহাড়ের কোল ঘেঁষে সাপের মতো এঁকে বেঁকে নদীর দিকে চলে গেছে ফ্যাকাশে রঙের রাস্তাটা। কিছু দূর গিয়েই সেটা ঢুকেছে জলাভূমির মধ্যে। সেই হাঁটু জল ভেঙেও এগিয়েছে আরো অনেকটা। সমস্ত দৃষ্টিসীমার মধ্যে একটা মাছের নড়াচড়াও চোখে পড়ে না। দিনের এই সময় কেউ নেই এই পথে। শুনলেন ইনেস পিটের কাহিনী দ্য হাউস অব সাইলেন্স অবলম্বনে নৈশব্দের বাড়ি। ভাবানুবাদে মোহনা দেব রায়, গল্প পাঠে সায়ক আমান, অন্যান্য চরিত্রে আর্য ও আমি তমাল, শব্দ ও আবহ সংযোজনে আর্য, পোস্টার ডিজাইনিংয়ে কভারম্যান অভিব্রত। সকলে খুব ভালো থাকুন। শুভরাত্রি।